ওকে, সবাই চলে আসি আমরা। কে 7 জন আমাদের সাথে চলে আসছে, দেখি বাকিরা কোথায়। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো হৃদয় ভাই কিন্তু তোমাদের সাথে আমাদের 26-এর এই প্রোগ্রামে আমাদের বায়োলজি ফার্স্ট পেপারে দেখো শুরু থেকে শেষ করতে 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 আমরা কিন্তু অনেক দূর চলে আসছি। আমাদের উদ্ভিদ শারীরতত্ত্ব অর্থাৎ নবম অধ্যায় এই জায়গাটা পর্যন্ত আমরা চলে আসছি। তো এরপরে হয়তো তোমাদের এরপরের অধ্যায়গুলো সবই ছোট। উদ্ভিদ প্রজনন ছোট একটা অধ্যায়, আহ, জীব প্রযুক্তি ছোট একটা অধ্যায়, তোমার হচ্ছে কি বলে এটা জীবের বৈচিত্র্য, ওগুলা এগুলাও খুবই লেস ইম্পর্ট্যান্ট। বাট মানে পরের দুইটা অধ্যায় 10 এবং 11 খুবই ছোট। মানে যদি বলতে হয় মোটামুটি ছোট প্রসারের চ্যাপ্টার ওই দুইটা। আর ওদিকে জুওলজিও তোমাদের সমান তালে আমরা আগাচ্ছি। আমাদের এরপরে তোমাদের সমন্বয় ও নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারটা শুরু হবে। হ্যাঁ, ব্রেইনের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সমন্বয় নিয়ন্ত্রণ। তারপরে তোমার হচ্ছে মানব জীবনের এটাকে কি বলে ধারাবাহিকতা, মানে আর হয়তো 2-3টা জুওলজি। সো ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে তোমাদেরকে শুরু করেছিলাম, সুন্দরভাবে শেষ করব। এটাই হচ্ছে আমাদের ক্রেডিট বলতে পারো। ঠিক আছে, ক্রেডিট বলতে পারো, দ্যাটস দ্য থিং। ওকে। তো আমরা উদ্ভিদ শারীরতত্ত্বে, তো তোমরা এর আগের ক্লাসে পড়েছো কি বলো তো? তোমরা এর আগের ক্লাসে পড়েছো হচ্ছে যে ভাইয়া আমরা কি পড়েছি, ওই যে চক্রীয় ফটোফসফোরাইলেশন, দিনের বেলা কি কি হয়, সালোক সংশ্লেষণের দিনের বেলা কি কি হয়, তোমরা সেগুলো পড়েছো। আজকে আমরা পড়বো রাতের বেলা থেকে কি কি হয়। তো দেখো, একটু যদি তোমাদের এই পয়েন্টে আসি আমি, খেয়াল করো যে তোমাদেরকে আমি বলতেছি, দেখো তোমাদেরকে কি বলতেছি যে দিনের বেলা কি হয়, দিনের বেলা কি কি ঘটে, দিনের বেলা কি কি ঘটে, আর রাতের বেলা। তো দিনের বেলা হচ্ছে ওই যে আমরা দেখলাম ফটোফসফোরাইলেশন হয় সালোক সংশ্লেষণে। তো এই ফসফোরাইলেশন এই ফটোফসফোরাইলেশনের মাধ্যমে আলটিমেটলি কি তৈরি হয় জানো? হুম, দিনের বেলা যে এগুলো হয়, এগুলোর মাধ্যমে দিন শেষে এটিপি এটিপি ও এনএডি এনএডি পিএইচ প্লাস এইচ প্লাস হয়। এগুলোর মাধ্যমে এটা হয় মূলত, এটিপি ও এনএডি পিএইচ প্লাস এইচ প্লাস এগুলা ঘটে। হ্যাঁ, আচ্ছা, ফাইন। এরপরে কি ঘটে এদিকে দেখো, দিনের বেলাতে এটা, আর রাতের বেলা তখন কি ঘটে? রাতের বেলা এই যে জিনিসগুলোকে এদেরকে ব্যবহার করে আমার C3
ও C4 চক্র এদের মাধ্যমে আমরা কি তৈরি করি? রাতের বেলা শর্করা তৈরি করি। তাহলে রাতের বেলা আমরা কি করে এই যে এটিপি এনএডিপিএইচ, হ্যাঁ, এদেরকে রাতের বেলা ব্যবহার করে C3 ও C4 চক্রের মাধ্যমে তোমার এক এক উদ্ভিদে এক এক চক্র হয়, কোনোটাই C3 কোনোটাই C4, এদের মাধ্যমে আমরা শর্করা তৈরি করি। এটা হচ্ছে ব্যাপার। এবং আজকের এই ক্লাসের এই পার্টগুলো কিন্তু তোমাদের সিকিউ এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। সিকিউ এর জন্য এটা মাস্ট আসবেই আসবে, ঠিক আছে? সিকিউ এর জন্য এটা আসবেই। হ্যাঁ, ওকে। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে C3 C4 চক্র, এই C3 C4 চক্রগুলা কোথায় হয়? যেমন এই জিনিসগুলো আমরা জানি যে এগুলো হয় কোথায়? এটা হয়েছিল ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে। কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে, এই জায়গাটায় এগুলো ঘটে। তাহলে এই C3 C4 চক্র কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে ঘটে। কোথায় ঘটে বলতো? স্ট্রোমা। হ্যাঁ, স্ট্রোমাতে ঘটে। এটা C3 অথবা C4 চক্র এইখানে ঘটে। এখন দেখো C3 বা কেলভিন চক্র, এটার নাম কেলভিন কেন? বিজ্ঞানী কেলভিন এটাকে আবিষ্কার, C3, তাই না? তো এই চক্রের মাধ্যমে কিভাবে কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে আমার গ্লুকোজ হয়, আমরা আজকে সেটাই দেখব। এগুলো জানবো। এবং কেন এটার নাম, আচ্ছা ক্যালভিন বুঝলাম, তার বিজ্ঞানীর নাম অনুসারে ক্যালভিন, তাহলে C3 কেন, তার নামে C3 কেন, এটা একটা আবার পয়েন্ট, তাই না? আমাদের এটা একটা চিন্তার বিষয় যে ভাই C3 কেন দিল, অন্য কিছু দিত তাহলে তো হইতো, তাই না? অন্য কিছু তো দেয় নাই। তো আচ্ছা আমরা এখানে একটু খেয়াল করি প্রথমে। আচ্ছা দেখো, প্রথমেই আমার কার্বন ডাই অক্সাইড তো লাগবেই, রাইট? আর এইখান থেকে আগে থেকে একটা যৌগ থাকে যার নাম রাইবুলোজ। রাইবুলোজ, সবাই একটু মনোযোগ দিও, হ্যাঁ, একটু মনোযোগ দিও। রাইবুলোজ 1,5-বিসফসফেট। রাইবুলোজ 1,5-বিসফসফেট, এটার কথা বলছি। তাহলে এই জায়গায় কি আগে থেকে একটা যৌগ থাকে রাইবুলোজ 1,5-বিসফসফেট। রাইবুলোজ 1,5-বিসফসফেট, এইটার সাথে তোমার কার্বন ডাই অক্সাইড এসে যুক্ত হবে। এইটার সাথে কার্বন ডাই অক্সাইড এসে যখন যুক্ত হয় তখন কি ঘটবে? আসো, এই রাইবুলোজ 1,5-বিসফসফেট, এটা একটা 5 কার্বন বিশিষ্ট। কয় কার্বন জানো? 5 কার্বন। তার মানে কি ওর বিসফসফেট মানে 2টা ফসফেট আছে। তাহলে ধরো ওর 1,5-বিসফসফেট মানে 1 নম্বর কার্বনে ফসফেট আছে, 5 নম্বর কার্বনেও ফসফেট আছে, রাইট? 1 আর 5 নম্বর কার্বনে ফসফেট আছে, এতটুকু মাথায় রাখবা। তোমাদের এইগুলার নাম লিখলেই হয়, তোমাদের ওই গঠন, রাসায়নিক গঠন এসব লাগে না, এগুলো কেমিস্ট্রির জিনিস এসব লাগে না। আজেরা জিনিস পড়বা কম, একটা কথা মাথায় রাখবা সবসময়। হৃদয় ভাইয়া বলছে আজেরা জিনিস কম পড়তে হবে, যেটা সলিড সলিড শিখবো, ঠিক আছে? একদম আজেরা এটার কোনো কাজ নাই, বসে বসে এটা রাসায়নিক গঠন শিখবো, এগুলো হুদাই হুদাই। অনেকে পাকনামি করে তোমার শিখাইতে যাবে, ওগুলো দরকারই নাই, এগুলোর কোনো দরকারই নাই তোমাদের লেভেলে। তোমার দরকার কি? পরীক্ষায় ভালো রেজাল্ট করা, তোমার জানা, ব্যাপারটা বেসিকটুকু জানা, যতটুকু জানা দরকার জানবা। জানার পরে তারপরে তুমি হচ্ছে এগুলা মাথায় রাখতে হবে। বায়োলজি অনেক কিছু তথ্য মাথায় রাখতে হবে, মাথায় রেখে তারপরে তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করা, A+ পাওয়া, ভালো একটু জ্ঞান নিয়ে A+ পাওয়া, কোনো রকম না, জ্ঞান নিয়ে A+ পেয়ে তারপরে অ্যাডমিশনে ভালো রেজাল্ট করা, তোমার হচ্ছে এটা টার্গেট। সো ওইভাবেই পড়বা। এখন দেখো, কার্বন ডাই অক্সাইডে একটা কার্বন, এখানে ছিল 5টা কার্বন। তো ওরা মিলে, এই দুইটা মিলে কি তৈরি করে? এখানে এখানে ওরা তৈরি করে, দেখো, এটাকে বলে অস্থায়ী একটা যৌগ তৈরি করে। কি অস্থায়ী? অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। কিটো অ্যাসিড, অস্থায়ী কিটো অ্যাসিড। ওকে, এখন এই অস্থায়ী, এটা তো ভেঙে যাবে কিছুক্ষণ পরে, ভেঙে যাবে না? এই কিটো অ্যাসিড কয় কার্বন? 6 কার্বন না? কেন 6 কার্বন ভাই? এখানে 5, এখানে একটা কার্বন, তাহলে 6টা কার্বন। তাহলে কিটো অ্যাসিডের 6টা কার্বন। ওকে, এটা কিছুক্ষণ পরে ভেঙে যায়, ভেঙে সে একটা স্থায়ী যৌগে পরিণত হয়। এটা কি স্থায়ী যৌগ? এটাকে বলছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার সে কি তৈরি করলো? 3-ফসফোগ্লিসারিক।
তিন ফসফোগ্লিসারিক অ্যাসিড, এইটা সে তৈরি করলো। এখন তুমি এখানে একটা জিনিস দেখো, তিন ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, এটা কয় কার্বন? এটা কয় কার্বন জানো? এটা হচ্ছে ভাইয়া 3 কার্বন। এটা কয় কার্বন? এটা হচ্ছে ভাইয়া 3 কার্বন। তাহলে এই 3 কার্বন এটা কয় অণু তৈরি হবে বলো তো? 2 অণু তৈরি হবে। কয় অণু? 2 অণু তৈরি হবে। ওকে, বুঝলাম। এখন দেখো এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা 2 অণু, তাহলে 2 অণু ইনটু 3 কার্বন, মোট 6 কার্বন। হিসেব বরাবর, হিসেব বরাবর আছে, 6 কার্বন, এখানেও 6 কার্বন, হিসেব ঠিক। এখন এইটা হচ্ছে তার প্রথম স্থায়ী যৌগ। এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা কি তার এই চক্রের প্রথম স্থায়ী যৌগ। এখন দেখো তার প্রথম স্থায়ী যৌগ কয় কার্বন? 3 কার্বন। তাহলে এজন্য এই চক্রের নাম হয়ে গেছে C3 চক্র। এই চক্রের নামটা কি? C3 চক্র। কেন C3 চক্র ভাইয়া? কারণ এইখানে কি বলছে যে ওর প্রথম স্থায়ী যৌগটা 3 কার্বন বিশিষ্ট। তো যেহেতু এটা 3 কার্বন বিশিষ্ট, তাই এটাকে C3 চক্র বলে। তাই এটাকে কি বলে? C3 চক্র বলে। ঠিক আছে, এইটা বলছে। ওকে, ফাইন। এখন এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এইটা এরপরে কিসে পরিণত হবে? এখানে কি ঘটবে দেখো, এখানে একটা কাহিনী ঘটবে। এখানে এটিপি ভাঙবে। ওই যে আমরা পড়েছিলাম না, দিনের বেলা এটিপি তৈরি হয়, সেই এটিপিটাকে এখন সে ব্যবহার করবে। তো দেখো এখানে একটা ঘটনা ঘটে, এটিপি ভেঙে কি হয়? এডিপি হয়। এটিপি ভেঙে যখন এডিপি হচ্ছে, সে একটা ফসফেট ছেড়ে দিচ্ছে না? সে একটা ফসফেট ছেড়ে দিচ্ছে। এই ফসফেটটা ওর সাথে যুক্ত হয়ে এখন কি তৈরি করবে? 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা তৈরি হলো, রাইট? এখন দেখো ওই যে কেন বিসফসফো হয়ে গেল? ওর আগে থেকে একটা ফসফেট ছিল, এখন তার সাথে এখান থেকে একটা ফসফেট যুক্ত হয়েছে। এখান থেকে একটা ফসফেট কি হয়েছে? যুক্ত হয়েছে। তো যখনই একটা ফসফেট যুক্ত হইলো, সে 1,3 বিসফসফো, বিস মানে 2টা ফসফেট হয়ে গেল। নর্মাল ব্যাপার। হইলো? তাহলে এটা কয় অণু? এটা কয় অণু বলো? এটা কয় অণু হবে? 2 অণু। এটাও 2 অণু, সিম্পল। আচ্ছা, এটা তৈরি হলো এভাবে। এখন এই যে বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হইলো। এবার এবার কি হবে? এখানে কয়টা কার্বন আছে টোটাল? এই বলো তো, এই জায়গায় টোটাল কয়টা কার্বন আছে? 2 অণু বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে কার্বন কয়টা আছে টোটাল? হিসেব কি আগের মতোই না পাল্টাইছে? বলতে পারবা? এখানে কার্বন কয়টা 2 অণু বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে? কার্বন কয়টা বলো তো? পারবা কেউ একজন? আচ্ছা বলো। তাহলে এখন এখান থেকে তারপরের ঘটনাটাই কি ঘটে জানো? দেখো এই জায়গায় এবার ওর এইখানে এই যে NADPH প্লাস H প্লাস, এটা তৈরি হয়েছিল না? হয়েছিল কিনা? হ্যাঁ, এই যে যৌগটা, ও কি করবে? ওরে হাইড্রোজেন দিয়ে দেবে, মানে বিজারিত করবে। কারণ আমরা জানি অ্যাসিডকে বিজারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায়। কেমিস্ট্রির পড়া, অ্যাসিডকে বিজারিত করলে কি পাওয়া যায় বলতো? অ্যালডিহাইড পাওয়া যায়, তাই না? অ্যাসিডকে বিজারিত করলে। তো এখানে এই যে বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, ওর সাথে কি হচ্ছে? এই যে দেখো NADPH, ওরা কি করতেছে? হাইড্রোজেনটাকে ছেড়ে দিচ্ছে ওর কাছে, ওর কাছে হাইড্রোজেনটাকে দিয়ে দিচ্ছে। তাহলে এখানে কি হয়ে গেল? ও NADP হয়ে গেল, NADP। এখন এই NADPH প্লাস H প্লাস ও কি করলো? এই যে হাইড্রোজেনটা ওর কাছে দিয়ে দিল। তাহলে অ্যাসিড, অ্যাসিড যখন হাইড্রোজেন গ্রহণ করলো, হাইড্রোজেন গ্রহণ করা মানে কি? বিজারিত হওয়া। হাইড্রোজেন গ্রহণ করা মানে কি? বিজারিত হওয়া। তাহলে এই যে গ্লিসারিক অ্যাসিড যখন হাইড্রোজেন ওর থেকে গ্রহণ করলো, এই যে ওর 2টা হাইড্রোজেনকে গ্রহণ করলো, গ্রহণ করে সে হয়ে গেল গ্লিসারাল ডিহাইড। কি হয়ে গেল? গ্লিসারাল ডিহাইড। তাহলে যৌগটার নাম কি? এখন সে হয়ে গেল
গ্লিসারালডিহাইড 3 ফসফেট, গ্লিসারালডিহাইড 3 ফসফেট। হয়ে গেল। এইটা কয় কার্বন? এটাও তো 3 কার্বন। এটা কয় কার্বন? 3 কার্বন। কিন্তু এইখানে কয়টা কার্বন ছিল? তোমরাই বলছো 2 অণু, এত, তার মানে 6টা কার্বন। এই যে মিনতি দাস বলছে 6টা কার্বন আছে, তাহলে এইখানে তো 3 কার্বন, তাহলে আর 3 কার্বন কোথায়? আর 3 কার্বন কি হইতে পারে? এই যে ওরই মতো আরেকটা যৌগ এদিকে হইতে পারে, রাইট? দেখো আরেকটা, এটাকে বলে ডাইহাইড্রক্সি, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। হ্যাঁ, এটা হচ্ছে, একটা হচ্ছে কিটোন, একটা হচ্ছে অ্যালডিহাইড। তাহলে এটাও 3 কার্বন, এটাও 3 কার্বন, তাহলে হয়ে গেল 6 কার্বন হিসেব বরাবর, ঠিক আছে? এটা হইতে পারে, তাহলে এখানে 6 কার্বনের একটা ব্যাপার আছে। এটাও 3 কার্বন, এটাও 3 কার্বন, 6 কার্বন। ওকে, 6 কার্বন। এখন মজার ব্যাপারটা দেখো, এইখান থেকে কি ঘটবে। তাহলে ডাইহাইড্রক্সি এটা তৈরি করলো, তো ওরা কি হয়ে গেল, আমার অ্যাসিডকে বিজারিত করলে। অ্যাসিডকে যখন বিজারিত মানে হাইড্রোজেন গ্রহণ করা, বা কোনো কিছু হাইড্রোজেন গ্রহণ করলে সেটাকে বলে বিজারণ। তো ও যখন বিজারিত হলো, ওইদিকে গ্লিসারালডিহাইড, আবার এই গ্লিসারালডিহাইড আবার ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এরা দুইটা তৈরি হলো। তাহলে এখানেও 3 কার্বন, ওইখানেও 3 কার্বন। এখন মজার ব্যাপারটা দেখো, 3 3 6 না? আচ্ছা, এখন এরা দুইজন মিলে এরপরে কি ঘটলো দেখো, এই জায়গায় এরা দুইজন মিলে এরপরে এই 6টা কার্বন না, 3 3 6, তো এখান থেকে ওরা তৈরি করলো আরেকটা যৌগ, এটাকে বলে জাইলুলোজ, জাইলুলোজ 5 ফসফেট। তাহলে একটা 5 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করলো। কয় কার্বন বিশিষ্ট বলো? 5 কার্বন। তাহলে ভাইয়া এইখানে হিসাব করলাম 6 কার্বন, তাহলে একটা গেল কোথায়? এই যে এই দুইটা থেকে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, হ্যাঁ দেখো গ্লিসারালডিহাইড 3 ফসফেট, আর এইখান থেকে এদের থেকে প্রতিবার একটা করে CH2O আলাদা হয়ে গেল, মানে একটা কার্বন আলাদা হয়ে যায়, কার্বন আলাদা হইল। ওকে, একটা কার্বন সরে গেল, আলাদা হয়ে যায়। তো বাকি থাকে কয়টা? 6টা কার্বন থেকে যদি একটা কার্বন আলাদা হয়ে যায়, তাহলে বাকি থাকে 5টা কার্বন। সেই 5 কার্বন বিশিষ্ট তোমার কি হইলো? জাইলুলোজ 5 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট। এবার জাইলুলোজ 5 ফসফেট আবার কি হবে? ও পরিবর্তিত হয়ে রাইবুলোজ 5 ফসফেট হয়। কি হয়? রাইবুলোজ 5 ফসফেট হয়। ওকে, রাইবুলোজ 5 ফসফেট, এরপরে কি হয়? ও আবার ওই রাইবুলোজ 1,5। কিভাবে? তাহলে রাইবুলোজে তো ভাইয়া একটা ফসফেট ছিল, মানে 5 নাম্বার কার্বনে ফসফেট। 5 ফসফেট মানে কি? 5 নাম্বার কার্বনে ফসফেট আছে, এটার অর্থ। তাহলে রাইবুলোজ 5 ফসফেট হলো। তাহলে রাইবুলোজ 5 ফসফেট থেকে আবার 1,5 বিসফসফেট কখন হবে? এই যে দেখো, যখন এটিপি থেকে ভেঙে এডিপি হবে, তখন একটা ফসফেট এখানে আসবে। তাহলে রাইবুলোজ 5 ফসফেট থেকে হয়ে যাবে কি? রাইবুলোজ 1,5 বিসফসফেট হয়ে যাবে কি? রাইবুলোজ 1,5 বিসফসফেট। ঠিক আছে, এইটা হবে। এটা হচ্ছে ওর এখানে প্যাটার্ন। সবাই বুঝছো? ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমরা এই পয়েন্ট থেকে মোটামুটি এই জিনিসগুলা বুঝে গেছি যে ভাইয়া দেখো আমাদের কি কি জিনিস এভাবে আসলো। রাইবোলোজ 5 ফসফেট থেকে 1,5 বিসফসফেট আবার তৈরি হয়ে গেল কিভাবে? এখানে আবার এটিপি ভেঙে এডিপি, সো একটা ফসফেট ছেড়ে দিল, ওই ফসফেট ওর সাথে মিলে রাইবোলোজ 5 থেকে রাইবোলোজ 1,5 বিসফসফেট, অর্থাৎ 1 নাম্বার আর 5 নাম্বার কার্বনে ফসফেট আছে। এখন এইটা আবার এমনিই তো চলতেছে। এখন কথা হলো ভাইয়া গ্লুকোজ কই? আমার তো শর্করা তৈরি হইতে হবে, গ্লুকোজ কই? এবার আসো, ওই যে এইখানে দেখতেছিলাম, মনে আছে একটা কার্বন এখান থেকে বের হইলো, প্রতিবার এইভাবে যাবে একটা করে কার্বন CH2N বের হইলো। কারণ এই জায়গা থেকেই তুমি এভাবে দেখাবা যে এইটুকু দেখাইলা, চক্র আঁকলা, তোমাকে পরীক্ষা আসলে এই চক্রটা আঁকলা। এখন এরপরে তুমি বুঝো আগে, দেখো একটা
কার্বনের জন্য একটা চক্র থেকে এমনে গিয়ে একটা কার্বন এভাবে এখানে আলাদা হইল? তাহলে আমরা জানি সালোক সংশ্লেষণে, বলো সালোক সংশ্লেষণে কয়টি কার্বন ব্যবহৃত হয়? আমাকে এটা প্রশ্ন এবার উত্তর দাও। সালোক সংশ্লেষণে কয়টা কার্বন আমরা বিক্রিয়ার শুরুতেই হয়তো আগের ক্লাসে তোমাদেরকে দেখানো হয়েছে, কয়টা কার্বন ব্যবহৃত হয় বলো তো? বলতে পারবা কয়টা কার্বন সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়? কয়টা কার্বন ডাই অক্সাইড, সরি কয়টা কার্বন ডাই অক্সাইড? আমরা জানি 6টা কার্বন ডাই অক্সাইড, রাইট? 6টা কার্বন ডাই অক্সাইড। তাহলে তুমি একটু আগে দেখলা যে একটা কার্বন ডাই অক্সাইড ঢুকে এইভাবে করে একটা করে এইখান থেকে প্রতিবার একটা করে CH2 আলাদা হচ্ছে। তাহলে যদি 6টা কার্বন ডাই অক্সাইড ঢুকে সবকিছু 6 করে হবে না? 6 6, তাহলে এই 6 6 সবকিছু 6 বার করে যখন হবে, তাহলে আলটিমেটলি এইখান থেকে 6 বার 6টা কার্বনের এরকম আলাদা হবে না? তাহলে 6টা এরকম তুমি গুণ দাও, তাহলে কি পাবা এখান থেকে? C6H12O6 কি পাবা? C6H12O6 পাবা, এই যে গ্লুকোজ। কারণ 6টা কার্বন ডাই অক্সাইড যখন এই চক্র 6 বার ঘুরবে, 6 বার হবে, তখন তুমি এখান থেকে 6 × CH2O, তার মানে তুমি একটা গ্লুকোজ পাইতেছো। বুঝছো? তার মানে এই যে কেলভিন চক্র বা এই চক্রটা, একটা কার্বন ডাইঅক্সাইড গেল, আবার আরেকটা, আবার আরেকটা, এইভাবে করে 6টা কার্বন ডাইঅক্সাইড যখন 6 বার এরকম ঘুরান খাবে, ঘুরতে থাকবে, তখন গিয়ে আমার প্রত্যেকবার একটা করে কার্বন আলাদা হবে। সো আমার এই জায়গায় এটা বলতেছে যে 6টা এরকম আলাদা হবে। সো এটাকে আমরা বলি কি? গ্লুকোজ। শর্করা এখানে আলাদা হচ্ছে, এখানেই শর্করা। এই যে এখান থেকে 6 × CH2O, তাহলে কি হবে বলো? গ্লুকোজ হবে। তাহলে গ্লুকোজ ডিরেক্টলি ওইখান থেকে গ্লুকোজ। যদিও তোমাদের বইয়ে দেখবা আগে অনেকগুলো ধাপ দেখাইছে, ফ্রুক্টোজ, এরপরে গ্লুকোজ, এত কিছু লাগে না। তো তাও তোমরা দেখাতে পারো ফ্রুক্টোজ হয়েছে, ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ হয়েছে, এরকম। বাট ওই পার্টটা তো লাগে না, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। মেইনলি এই জিনিসটাই তোমাদের C3 চক্র বা কেলভিন চক্র। আচ্ছা, আরেকবার আমি একটু বুঝাবো, রাইট? ওকে, আমি আরেকবার বুঝাই। দেখো, প্রথমে রাইবোলোজ 1,5 বিসফসফেট, 1,5 বিসফসফেট, ওর সাথে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছে। আচ্ছা, রাইবোলোজ 1,5 বিসফসফেট 5 কার্বন বিশিষ্ট। কয় কার্বন? 5 কার্বন। এই 5 কার্বনের সাথে একটা কার্বন ডাই অক্সাইড এখানে যুক্ত হয়ে ওরা কি 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি করলো, অস্থায়ী কিটো অ্যাসিড। এরপরে এই কিটো অ্যাসিড ভেঙে গেল, এটা তো অস্থায়ী, ভেঙে গেল, সে একটা স্থায়ী যৌগ তৈরি করবে, যেটার নাম কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি নাম? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো। এন্ড এটা কি 3 কার্বন বিশিষ্ট। তাহলে এটা কয় অণু তৈরি হবে? 2 অণু তৈরি হবে। ব্যালেন্স, কার্বন সংখ্যা ব্যালেন্স, কার্বন সংখ্যা ব্যালেন্সড হবে। তাহলে দেখো কি হলো, আমার এই যে 3 কার্বন বিশিষ্ট যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা 2 অণু তৈরি হলো। ওকে, এরপরে 3-ফসফো থেকে কি হলো, এখানে আবার দেখো ওর সাথে একটা এটিপি ভেঙে এডিপি হয়ে গেল। তো এটিপি ভেঙে যখন এডিপি হয়, তখন সাথে একটা ফসফেট বের হয় না? এটিপি, ট্রাইফসফেট। ওর থেকে যখন একটা এডিপি বের হচ্ছে, তখন একটা ফসফেট আলাদা বের হয়। ওই ফসফেট ওর সাথে যুক্ত হবে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। কি তৈরি করবে? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। হইল? আগে ছিল একটা ফসফেট, এখন 2টা ফসফেট, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এটাও 2 অণু, ওটা 2 অণু, এটাও 2 অণু। মানে কারণ কার্বন সংখ্যা তো আমার 6 থাকা লাগবে, তাই না? হিসেব কি? হিসেব বলে কার্বন সংখ্যা 6। তাহলে এটা। এরপরে এইখান থেকে দেখো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের পরে এইখান থেকে কি ঘটে? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের পরে এখানে NADPH প্লাস H প্লাস, এই যে NADPH এই যৌগটা হাইড্রোজেন ছেড়ে দেয়। ও কি করে? এখানের হাইড্রোজেনটা কাকে দেয়? এই গ্লিসারিক অ্যাসিডকে দেয়, দিয়ে ও NADP হয়ে যায়। তাহলে ওর হাইড্রোজেনটা ও গ্লিসারিক অ্যাসিডকে দিয়ে দিল। এখন অ্যাসিড হাইড্রোজেন পেয়ে ও কি হলো? বিজারিত। হাইড্রোজেন গ্রহণ করা মানে বিজারণ হওয়া। অ্যাসিড এইটাকে, হাইড্রোজেনটাকে গ্রহণ করে সে কি হয়ে গেল? গ্লিসারলডিহাইড। গ্লিসারলডিহাইড 3-ফসফেট,
এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেট হয়ে গেল। দুইটা যৌগ, দুইটা একই রকমের যৌগ, দুইটা কিন্তু সমাণু। এই যে দেখো এই চিহ্নটা দিয়ে কি বোঝায়, দুইটা সমাণু, সমাণু একই রকম। তাহলে ও গ্লিসারালডিহাইড, দেখো অ্যাসিড কি হলো, বিজারিত হয়ে গ্লিসারালডিহাইড এবং অ্যাসিটোন হয়ে গেল। হইল। তাহলে এইটাতে 3 কার্বন, গ্লিসারালডিহাইডে 3 কার্বন, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 কার্বন, 6 কার্বন। ওকে, হিসাব বরাবর। এবার দেখো এই যে গ্লিসারালডিহাইড 3 ফসফেট আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 3 6 কার্বন, ওরা কি করলো, ওরা মিলিত হয়ে এইখানে জাইলুলোজ 5 ফসফেট তৈরি করলো। কি তৈরি করলো? জাইলুলোজ 5 ফসফেট তৈরি করলো। এই যে জাইলুলোজ 5 ফসফেট তৈরি হলো, তখন এই মাছ দিয়ে কি তৈরি বের হয়ে গেল, এখানে ওরা একটা কার্বনকে ছেড়ে দেয়। একটা কার্বন কেন, দেখো এখানে 6 কার্বন ছিল না, তো জাইলুলোজ কয় কার্বন? 5 কার্বন। তাহলে একটা কার্বন কি হলো, এখান থেকে ছেড়ে দিছে। আমি সহজ করে বুঝাই দিচ্ছি, একটা কার্বন সে ছেড়ে দিচ্ছে। এই যে একটা কার্বনকে ছেড়ে দিল, এই একটা কার্বন এখান থেকে ছেড়ে দিল, এই যে CH2 এইভাবে ছেড়ে দিছে। ওকে ফাইন, ছেড়ে দিলে 5 কার্বন বিশিষ্ট জাইলুলোজ 5 ফসফেট হলো, জাইলুলোজ 5 ফসফেট। ওকে, এবার জাইলুলোজ 5 থেকে রাইবুলোজ 5 ফসফেট, ও একটু পরিবর্তন হয়, জাইলুলোজ থেকে রাইবুলোজ হয় 5 ফসফেট। রাইবুলোজ 5 ফসফেট থেকে এরপরে দেখো আবার সে আগের যৌগটা তৈরি করে, রাইবুলোজ 1,5। তো এই যে 1,5 বিস ফসফেট, এটা হওয়ার জন্য তার অতিরিক্ত একটা ফসফেট লাগবে না? কোত্থেকে আসবে? এটিপি থেকে আসবে। সো আবারও এই জায়গায় দেখো এটিপি ভাঙে, এটিপি ভেঙে এডিপি হয়। সো সেখান থেকে একটা ফসফেট এই রাইবুলোজ 5 ফসফেটের সাথে যুক্ত হয়ে রাইবুলোজ 1,5 বিস ফসফেট হয়। হইল। এবার যেটা ঘটে এখান থেকে, এই যে 6 কার্বন বিশিষ্ট, খেয়াল করো ভাইয়া, 6 কার্বন বিশিষ্ট মানে 6টা কার্বন ডাই অক্সাইড আছে এখানে। তা আমরা এতক্ষণ যেটা দেখলাম যে একটা কার্বন ডাই অক্সাইড ঢুকে এই জিনিসটা ঘটাইলো। একটা কার্বন ডাই অক্সাইড ঢুকার পরে এখান থেকে একটা কার্বন এই যে এখান থেকে সরলো, এই যে দেখাইলাম না, এখান থেকে একটা কার্বন সরছিল, মনে আছে তো? এখান থেকে একটা কার্বন সরে ওরা 5 কার্বন জাইলুলোজ তৈরি করলো, একটা কার্বন সরে গেছে। এখন তুমি চিন্তা করো, এরকম 6টা কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয় একটা সালোক সংশ্লেষণে, 6টা কার্বন ডাই অক্সাইড। তাহলে এইভাবে করে তুমি 6 গুণ দাও, 6টা কার্বন ডাই অক্সাইড যখন এভাবে যাবে, এভাবে যাবে 6 বার যাবে, তখন এইখানে 6 ইন্টু কার্বন, 6 ইন্টু এই যে CH2, হ্যাঁ 6 ইন্টু কার্বন, তাহলে কয় হবে? 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হবে না? সেটাই হচ্ছে গ্লুকোজ। তাহলে যখন আমার 6টা কার্বন এভাবে যাবে, তাহলে প্রতিবারে একটা করে কার্বন সরবে, তাহলে 6 বার এভাবে গেলে 6টা এরকম কার্বন সরলো। এই 6টা কার্বন সরে 6 ইন্টু CH2O মিলে আমার কি তৈরি করলো? C6H12O6, মানে গ্লুকোজ তৈরি হয়ে গেল। তাহলে এইভাবে চলতে থাকবে আর মাঝখান দিয়ে গ্লুকোজ তৈরি হবে, চলতে থাকবে মাঝখান থেকে গ্লুকোজ তৈরি হবে। এখন তোমাদের প্রশ্ন, ভাই এনজাইমের নাম লাগবে কিনা? কিছু ক্ষেত্রে কয়েকটা এনজাইমের নাম লিখতে পারো, হ্যাঁ কয়েকটা এনজাইমের নাম লিখতে পারো চাইলে, বুঝছো? কয়েকটা এনজাইমের নাম, যেমন যেখানে দেখবা ফসফেট যুক্ত হয়, একটা জিনিস সহজ করে দেই, যেখানে দেখবা ফসফেট যুক্ত হয়, এই যে এইখানে দেখো ফসফেট যুক্ত হচ্ছে, সেখানে এনজাইম মনে রাখবা কাইনেজ। সেই এনজাইমের নাম কি? কাইনেজ এনজাইম। তাহলে যেখানে ফসফেট যুক্ত হবে সেখানে কাইনেজ। এই যে এখানেও দেখো কাইনেজ, কাইনেজ এনজাইমের কাজ হচ্ছে নতুন করে ফসফেট যুক্ত করা। এই যে এখান থেকে এখানে ফসফেট যুক্ত হয়, সো কাইনেজ। আর এইখানে দেখো এই যে 2টা হাইড্রোজেন রে সরায় ফেলছে না, ওর থেকে 2টা হাইড্রোজেন রে সরায় ওর কাছে দিছে, তাহলে এটার নাম কি? ডিহাইড্রোজিনেজ। ডি মানে কি? সরানো। তাহলে হাইড্রোজেন সরাইছো, তাহলে ডিহাইড্রোজিনেজ এনজাইম। সহজ, এই কয়েকটা নাম আর কি মনে রাখলেই হয়, বেসিক, যেখান থেকে হাইড্রোজেন সরাইছে। বাকি এত নাম এনজাইমের নাম লাগে না। আর প্রথম এনজাইমটার নাম লাগে যে এই যে কার্বন ডাই অক্সাইডটাকে রাইবোলোজের সাথে যুক্ত করলো, এটাকে, এই এনজাইমের নাম হচ্ছে রুবিস্কো। রুবিস্কো, এই এনজাইমের নাম কি? রুবিস্কো। এই এনজাইমের নাম কি? রুবিস্কো। হ্যাঁ, এই নামগুলো একটু মাথায় রাখবা, যে প্রথম কার্বন ডাই অক্সাইডকে এই রাইবোলোজ 1,5 এর সাথে যুক্ত করছে কে? রুবিস্কো এনজাইম। তো এগুলো হচ্ছে তোমার C3 চক্র। C3 চক্রটা প্রচুর আসে সিকিউতে, আমাদের C3 চক্র প্রচুর ইম্পর্টেন্ট, আসবেই। C3 এবং C4 চক্র দুইটাই আসবে। সো ভাইয়া তোমাদের দুইটাই ভালো করে
ভালো করে মনে রাখতে হবে। হুম, দুইটাই ভালো করে মনে রাখতে হবে। কোনো কমতি দেওয়া যাবে না যে না ভাইয়া এটারে আমি একটু এমনি পড়লে এটা দিয়ে পার পেয়ে যাব, এরকম কোনো চান্স নাই। ঠিক আছে, মনে রাখো। ওকে সবাই, এটা এবার বুঝছো? আমার মনে হয় আমি দুইবার তোমাদেরকে বুঝাই দিছি, এরপরে তোমাদের প্রবলেম থাকার কথা না, তাও তোমরা আমাকে একটু জানাও। আমাকে একটু বলো। আজকে আমরা C3 C4 চক্র শিখবো, এদের পার্থক্যগুলো শিখবো। আজকের কন্টেন্ট আমাদের এতটুকু। এগুলো শিখলে আমাদের মেইন সালোক সংশ্লেষণ, সৃজনশীল, আজকের ক্লাসটা সৃজনশীলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকের ক্লাসটা সৃজনশীলের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তোমরা ফ্রেন্ডদেরকেও বলবা, তোমাদের এই যে এগুলোর মাধ্যমে তোমাদের পুরো কনসেপ্টগুলা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এবার আসি আমরা ফটো রেসপিরেশন, একটা ঘটনা। কি বলছে? ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন এটার কথা বলছে। আচ্ছা, তো দেখো ফটো রেসপিরেশন কি? ফটো রেসপিরেশন, ফটো রেসপিরেশন। আচ্ছা, তো ফটো রেসপিরেশনে আমাকে একটা কথা বল, এখানে এটা কখন হয়? যখন আমার তীব্র আলো, হ্যাঁ, তীব্র আলো প্লাস তীব্র তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা, তীব্র আলো প্লাস কি উচ্চ তাপমাত্রা। ঠিক আছে, তীব্র আলো প্লাস আমার কি উচ্চ তাপমাত্রা, তখনের কথা বলছে। আচ্ছা, এই সময়ে আমার ফটো রেসপিরেশন মানে কি? যখন আমার অক্সিজেন, ক্লোরোপ্লাস্টে অক্সিজেনের পরিমাণ বেশি ও কার্বন ডাই অক্সাইড কম। কার্বন ডাই অক্সাইড তোমার ক্লোরোপ্লাস্টে কম, এই অবস্থায় যখন আলো অনেক, তাপমাত্রা অনেক বেশি, তখন ক্লোরোপ্লাস্টে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায়, অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে, অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। এখন যখন অক্সিজেনের পরিমাণ বাড়ে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে, তখনই আমার এইখান থেকে কি হবে? দেখো, অক্সিজেনের পরিমাণ কমলে, অক্সিজেনের পরিমাণ কমলে এদিকে কম, সরি বাড়ছে, সরি অক্সিজেনের পরিমাণ বাড়ছে। এখন এই যে অক্সিজেনের পরিমাণ বাড়লে ও কি করে? রাইবুলোজ 1,5-বিসফসফেট, এই যে যৌগটা, এটার সাথে বিক্রিয়া করে ফেলে। একটু আগে আমরা কি দেখলাম? যে রাইবুলোজ 1,5-বিসফসফেট যৌগটা বিক্রিয়া করে কার সাথে? কার্বন ডাই অক্সাইডের সাথে। এখন তোমার এইখানে কার্বন ডাই অক্সাইড কমে গেছে, অক্সিজেন বেশি। তখন এই অক্সিজেন রাইবুলোজ 1,5-বিসফসফেটের সাথে বিক্রিয়া করে ও একটা যৌগ তৈরি করে যেটার নাম গ্লাইকোলেট। কি নাম? গ্লাইকোলেট। এটা 2 কার্বন বিশিষ্ট একটা যৌগ। কি তৈরি করলো? এই গ্লাইকোলেট তৈরি করলো। এটা তৈরি হয়ে গেছে। এতক্ষণ দেখো C3-তে ওই কার্বন ডাই অক্সাইড আর রাইবুলোজ মিলে ওরা ফসফোগ্লিসারিক অ্যাসিড এগুলো তৈরি হয়। এখন তৈরি হচ্ছে কি? গ্লাইকোলেট। এই উদ্ভট ঘটনা। তো এই যে রাইবুলোজ বিসফসফেট কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া না করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, এই ঘটনাটাকে বলা হয় ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন মানে উল্টা, অক্সিজেনকে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইডকে সে ত্যাগ করলো। নরমালি কি হয়? সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসে আমরা জানি যে কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করে সে অক্সিজেন ত্যাগ করে, আর এখানে উল্টা, অক্সিজেনটাকে গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, এই ঘটনা। ঠিক আছে, আচ্ছা, তো এই গ্লাইকোলেট তৈরি হলো। এই গ্লাইকোলেটটা এরপরে কিসে যায় বলতো? গ্লাইকোলেটটা এই ক্লোরোপ্লাস্টে তো তৈরি হলো, হ্যাঁ, ক্লোরোপ্লাস্টে। এই ক্লোরোপ্লাস্ট থেকে সে এরপরে চলে যায় আরেকটা অঙ্গাণু, পারঅক্সিজম। কোন অঙ্গাণু? তোমরা পড়ছো পারঅক্সিজম, এই অঙ্গাণুটাতে চলে যায়। পারঅক্সিজম থেকে তারপরে সে কোথায় যায় বলতো? ক্লোরোপ্লাস্ট পারঅক্সিজম থেকে চলে যায় মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়া।
এই মাইটোকন্ড্রিয়া। তাহলে কয়টা অঙ্গাণু গেল? পিসিএম, পারক্সিজম, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, 3টা অঙ্গাণুতেও যায়। মাইটোকন্ড্রিয়াতে ও গিয়ে শেষ হয়। ঠিক আছে? এবং মাইটোকন্ড্রিয়া থেকে পরবর্তীতে সে কি করে? সেখানে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এইখানে গিয়ে ফাইনালি সে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলো। তাহলে অক্সিজেন গ্রহণ করছে আর ত্যাগ করছে, মাইটোকন্ড্রিয়াতে গিয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলো। উল্টা ঘটনা, সালোক সংশ্লেষণের উল্টা ঘটনা। এটাই হচ্ছে ফটো রেসপিরেশন। এইটুকু কথা মাথায় রাখলে হবে, কোন কোন অঙ্গাণুতে যায় এইটুকু মাথায় রাখলে হবে, যে কোথা থেকে কোথায়, ক্লোরোপ্লাস্ট থেকে পারক্সিজম, পারক্সিজম থেকে মাইটোকন্ড্রিয়া। এখন এই যে একটা উল্টা ঘটনা ঘটলো, এটার কি প্রভাব ফেলবে না সালোক সংশ্লেষণে? ওর একটা খারাপ প্রভাব ফেলবে না? তো দেখো, বলা হয় যে ফটো রেসপিরেশন সালোক সংশ্লেষণের হার, কিসের হার? সালোক সংশ্লেষণের হার, সালোক সংশ্লেষণের হার, সালোক সংশ্লেষণের হার 25% কমায়। কত পার্সেন্ট কমায়? 25% কমায়। এটা বলছে। কত পার্সেন্ট কমায়? 25% কমায়। বুঝতে পারছো? 25% কমায় দিচ্ছে। তো এইটা হচ্ছে ওর পয়েন্ট। ওকে, বলো, ইজ ইট ক্লিয়ার? ওকে, সবাই এটা আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এবার আসো C4 অথবা হ্যাচ ও স্ল্যাক চক্র। আচ্ছা, ফটো রেসপিরেশন আই গেস তোমাদের এটা ক্লিয়ার, নো ডাউট। এখন আমরা জানবো C4 চক্র নিয়ে। কি চক্র নিয়ে জানবো বলো তো? C4 চক্র, এটা নিয়ে জানবো। C4 চক্রে হয়টা কি, কি কি ছিল C4 চক্র জানার আগে এখানের একটা বেসিক গঠন আমাদের জানতে হবে, সেগুলো। আচ্ছা, আসো। তো প্রথমেই আমি যদি বলি C4, এটার জানার আগে তোমাকে C4 উদ্ভিদগুলাতে এক ধরনের বিশেষ গঠন থাকে। হ্যাঁ, এক ধরনের বিশেষ গঠন থাকে। আচ্ছা, C4 উদ্ভিদ এরা হচ্ছে আলাদা, মানে এরা কারা কারা? C4 উদ্ভিদগুলো কারা কারা জানো? এই যে ভুট্টা, আখ, ঘাস, এগুলা। হ্যাঁ, এগুলো হচ্ছে C4 উদ্ভিদের মধ্যে। আচ্ছা, তো এখন এই যে C4 উদ্ভিদ, এর মধ্যে একটা বিশেষ গঠন থাকে, বিশেষ গঠন। যেমন C3 উদ্ভিদগুলাতে এটা নাই। C3 উদ্ভিদগুলাতে এক ধরনের কোষ থাকে পাতায়, সেটা হচ্ছে তোমার হচ্ছে মেসোফিল, মেসোফিল কোষ। কিন্তু C4 উদ্ভিদে একটা বিশেষ গঠন, সেখানে বান্ডল শীত কোষ থাকে। কি থাকে? বান্ডল শীত কোষ থাকে। তো এটার একটা বিশেষ ব্যাপার, বিশেষ নাম। তো বিশেষ নামটা হচ্ছে ক্র্যানজ অ্যানাটমি। কি নাম? ক্র্যানজ অ্যানাটমি। এটা নিয়ে আমরা জানবো। ক্র্যানজ অ্যানাটমি জিনিসটা কি? ক্র্যানজ অ্যানাটমি হচ্ছে যে বলছে বান্ডল শীত নামক একটা কোষ, এটা একটা বিশেষ কোষ। ওকে, এই বান্ডল শীত কোষ C4 উদ্ভিদে থাকে। বান্ডল শীত কোষকে ঘিরে, কোষকে ঘিরে মেসোফিলের অবস্থান। কি বলছি? বান্ডল শীত কোষকে ঘিরে মেসোফিল কোষের অবস্থান, এইটাকে বলে ক্র্যানজ অ্যানাটমি। কি বলে এটাকে? ক্র্যানজ অ্যানাটমি। ক্র্যানজ অ্যানাটমি। তো এটা হচ্ছে যে ধরো এরকম বান্ডল শীত কোষ, বান্ডল শীত কোষ, এই বান্ডল শীত কোষ, আর এটা হচ্ছে তার চারপাশে ধরো এইভাবে করে মেসোফিল কোষগুলা থাকে। ঠিক আছে, এইভাবে করে মেসোফিল, মেসোফিল কোষগুলা তার চারপাশে থাকে। মেসোফিল কোষগুলো থাকে। তো এই যে বিশেষ গঠন, যে বান্ডল শীত কোষকে ঘিরে মেসোফিল কোষের অবস্থান, এটাকে বলে কি? এটাকে বলে ক্র্যানজ অ্যানাটমি। তো আমরা
বুঝলাম যে C4 উদ্ভিদে বান্ডল শীট নামক একটা বিশেষ কোষ থাকে, আর C3 উদ্ভিদে, হ্যাঁ C3 উদ্ভিদে তোমার শুধুমাত্র মেসোফিল কোষ থাকে, শুধুমাত্র মেসোফিল কোষ থাকে। হুম, ওকে, ইজ ইট ক্লিয়ার? ওকে ফাইন। এবার আসো, এবার আসো এখানে C4 অথবা হ্যাচ স্ল্যাক চক্র, C4 অথবা হ্যাচ স্ল্যাক চক্র, C4 চক্র, হ্যাচ স্ল্যাক, C4 হ্যাচ স্ল্যাক, এই কথাটা বলছি। আচ্ছা, তো এখানে C4 বা হ্যাচ স্ল্যাক চক্র নাম কি দেখো, ওর নামটা কি হ্যাচ স্ল্যাক, মানে বিজ্ঞানীর নাম অনুসারে এই নাম চক্রটার আরেকটা নাম দিছে হ্যাচ স্ল্যাক চক্র। আচ্ছা C4 বুঝলাম, C4 কেন? কারণ ওর প্রথম স্থায়ী যৌগ এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, প্রথম স্থায়ী যৌগটা 4 কার্বন বিশিষ্ট, এজন্য নাম হয়ে গেছে হ্যাচ স্ল্যাক। ওকে, তো আমরা প্রথমে দেখব এইখানে ওর এরকম মেসোফিল কোষ, ঠিক আছে, আর এই দিকে রাখবো এখানে ধরো ওর একটা মেসোফিল কোষ, আর এইদিকে রাখলাম বান্ডল শীত কোষ। তো এটা হচ্ছে মেসোফিল, এটা হচ্ছে বান্ডল শীত, বান্ডল শীত। ওকে, দুইটা এরকম। এখন আসো মেইন জায়গায়, এইখানে একটা যৌগ থাকে যার নাম ফসফোইনল, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড নামে একটা যৌগ এই মেসোফিল কোষে, এটা মেসোফিল কোষ এইখানে থাকে। এটা কয় কার্বন? এটা 3 কার্বন। কয় কার্বন? 3 কার্বন। পাইরুভিক অ্যাসিড 3 কার্বন, এখানে সাথে একটা ফসফেট আছে, সাথে কি আছে? একটা ফসফেট আছে, রাইট? ওকে, তো এখন দেখো এই ফসফিনল পাইরুভিক অ্যাসিড থেকে এবার কি হবে, এখান থেকে একটা ফসফেট বের হয়ে যায়, বুঝছো? ফসফেট বের হয়ে যায়, এই যে ফসফেটটা বের হয়ে গেল, তাহলে ফসফেট সরে গেল, আর একটা কার্বন ডাই অক্সাইড ওর সাথে যুক্ত হবে। কি যুক্ত হবে? একটা কার্বন ডাই অক্সাইড। তাহলে দেখো এইখানে আগে ছিল পাইরুভিক অ্যাসিড, মানে একটা কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও একটু, আহ, তোমার ক্যামেরার মনে হয় একটু চার্জটা শেষ, আমরা একটু ব্যাটারি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আচ্ছা আসছে এবার। ওকে ঠিক আছে, ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ আশা করি সবাই? দেখছো? এখন দেখা যাচ্ছে না ভাইয়া নাকি? বলো, আমরা আবার এটা থেকে বলবো, সমস্যা নেই। এখন আবার এটা থেকে হচ্ছে না। ওকে, এখন ঠিক আছে।
আচ্ছা এখন দেখছি। ওকে, সো আমরা এখন দেখো C4 চক্রে আমরা প্রথমেই কি বললাম, আমরা প্রথমেই বললাম ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এই জায়গায় এটা 3 কার্বন, তাই না? 3 কার্বন। তো এটা থাকে, এটা এখানে আছে, এখান থেকে ফসফেটটা বের হয়ে যাবে। ফসফেটটা কি হবে? বের হয়ে যাবে, কিছুক্ষণ পরে ফসফেটটা বের হয়ে যাবে। হ্যাঁ, এরপরে ওর সাথে একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে না, কারণ C4 চক্র, এটা তো এটার মাধ্যমেও কি হবে, আলটিমেটলি শর্করা তৈরি হবে। C3-তে যেমন ওটা একটা মাধ্যমে। C3 চক্র কাদের হয়? C3 উদ্ভিদ, যেমন তোমার হচ্ছে ওই যে আম, কাঁঠাল, জাম, ধান, এগুলাতে C3 চক্রগুলো হয়। আর C4 চক্রে এই যা ভুট্টা, আখ। তো এই যে কার্বন ডাইঅক্সাইড আসলো, ওর সাথে যুক্ত হইলো, হয়ে 3 কার্বন, আর এখানে একটা কার্বন আছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে 4 কার্বন। তাহলে ওরা মিলে একটা যৌগ তৈরি করবে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসেটিক অ্যাসিড। অক্সালো অ্যাসেটিক অ্যাসিড তৈরি করবে, রাইট? কি তৈরি করবে? অক্সালো অ্যাসেটিক অ্যাসিড। এটা কয় কার্বন? এটা কয় কার্বন? 4 কার্বন। এটা কয় কার্বন? 4 কার্বন। ওকে, হইল। তাহলে এটাই হচ্ছে তার প্রথম স্থায়ী যৌগ। এটা কি? তার প্রথম স্থায়ী যৌগ। সো এটা হচ্ছে তার প্রথম স্থায়ী যৌগ। সো প্রথম স্থায়ী যৌগ 4 কার্বন বিশিষ্ট, সো অক্সালো অ্যাসেটিক অ্যাসিড। অক্সালো অ্যাসেটিক অ্যাসিড, ঠিক আছে? ওকে, এবার এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কি হবে বলো? এইখান থেকে ওর এই জায়গায় ও এসে ম্যালিক অ্যাসিড তৈরি করবে। কি তৈরি করবে? ম্যালিক অ্যাসিড তৈরি করবে। এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডে পরিণত হবে, এইখানে কি ঘটবে দেখো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে যখন ম্যালিক অ্যাসিড হবে, তখন এইখানে NADPH প্লাস H প্লাস, এটা কি হবে? এটা NADP তে পরিণত হবে। তাহলে এই যে দুইটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন ওর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে ওর ম্যালিক অ্যাসিড কি হবে? ম্যালিক অ্যাসিড। তাহলে দুইটা হাইড্রোজেন NADPH প্লাস H প্লাস থেকে NADP হলো, দুইটা হাইড্রোজেন ওর সাথে যুক্ত হবে। এই জায়গায় এই যে দুইটা হাইড্রোজেনকে এখান থেকে সরায় নিল না, তাহলে কোন এনজাইম এখানে কাজ করবে বলো তো? এখানে হবে ডিহাইড্রোজিনেজ এনজাইম। লো কি করলো? এইখান থেকে দুইটা হাইড্রোজেনকে সরায়ে ও এই অক্সালো অ্যাসিটিকের সাথে যুক্ত করলো। কি করলো? অক্সালো অ্যাসিটিকের সাথে যুক্ত করলো, ডিহাইড্রোজিনেজ। তাহলে ওর সাথে যুক্ত করলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং দুইটা হাইড্রোজেন মিলে কি হলো? ম্যালিক অ্যাসিড। কি হলো? ম্যালিক অ্যাসিড, ঠিক আছে? ম্যালিক অ্যাসিড হলো। ওকে, দুইটা হাইড্রোজেন নিয়ে ম্যালিক অ্যাসিড হয়ে গেল। এবার ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড কি হইলো দেখো। হ্যাঁ, ম্যালিক অ্যাসিড কি তৈরি করলো? এই যে ওর এখান থেকে একটা এনজাইম ডিকার্বক্সিলেজ, ও কি করলো? একটা কার্বন বের করে দিছে। আর অন্যদিকে এইখানে থাকা NADP কি করছে? ওর কাছ থেকে দুইটা হাইড্রোজেন কেড়ে নিছে, ম্যালিক অ্যাসিড থেকে দুইটা হাইড্রোজেন কেড়ে নিয়ে সে হয়ে গেছে NADPH প্লাস H প্লাস। এটা হয়ে গেছে, ওর থেকে দুইটা হাইড্রোজেন কেড়ে নিছে, নিয়ে ও NADPH প্লাস H প্লাস হয়ে গেছে। আর এদিক থেকে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে গেল। তাহলে ম্যালিক অ্যাসিড কয় কার্বন ছিল বলো তো? ম্যালিক অ্যাসিড 4 কার্বন না? এইটুকু পর্যন্ত 4 কার্বন। এখন একটা কার্বন এখানে সরে গেছে, তাহলে বাকি থাকে কি? 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ, সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তাহলে কি তৈরি করলো? পাইরুভিক অ্যাসিড। কয় কার্বন? 3 কার্বন। তাহলে এই যে ওরা কিন্তু এখন বান্ডল শীত কোষে। কোন কোষে? এটা কি কোষ? আচ্ছা, এটা এমন ভাবে লিখছি তোমরা বুঝবাও না পরে। এটা হচ্ছে বান্ডল শীত কোষ। এটা তাহলে ম্যালিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড হলো, ম্যালিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিডে পরিণত হলো। এখানে NADPH প্লাস H প্লাস এটা আসলো, এগুলা হলো পাইরুভিক অ্যাসিড। এখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হইলো। এই কার্বন ডাই অক্সাইড এবার কি হবে? এখানে C3 চক্রের সাথে যুক্ত হয়ে সে গ্লুকোজ তৈরি করবে। তাহলে এই যে এখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হলো, এই কার্বন ডাই অক্সাইড বের হয়ে কি করবে? সে C3 চক্রের সাথে যুক্ত হয়ে সেখানে গিয়ে সে গ্লুকোজ তৈরি করবে। তার কাজ হবে ওইখানে গিয়ে গ্লুকোজ তৈরি করা, ঠিক আছে? এইটা তার কাজ কি? ওইখানে এসে
C3 চক্রে এসে সে গ্লুকোজ তৈরি করবে। এটা হচ্ছে তার লক্ষ্য। তার লক্ষ্য হচ্ছে এটা। বুঝা গেল ভাইয়া? হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন এই যে পাইরুভিক অ্যাসিড ওর হইলো, এবার এই পাইরুভিক অ্যাসিড আবার ব্যাক করবে এখানে মেসোফিল কোষের কাছে। হ্যাঁ, মেসোফিল কোষে। এই মেসোফিল কোষে আসার টাইমে ও আবার কি হবে দেখো, পাইরুভিক অ্যাসিড থেকে যখন ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হবে, ফসফোইনল, ফসফেট আছে, তার মানে এখানে একটা ফসফেট ওর সাথে যুক্ত হবে। তাহলে ফসফেট যুক্ত হওয়া মানে কি, এখানে এটিপি ভাঙবে, ভেঙে এডিপি হবে। তাহলে এটিপি ভেঙে যখন এডিপি হবে তখন এখানে একটা ফসফেট যুক্ত হবে। তাহলে এই যে ফসফেট যুক্ত করা কোন এনজাইমের কাজ? আমরা বলেছি ফসফেট যুক্ত করা কাইনেজ এনজাইমের কাজ। তাহলে কাইনেজ এনজাইমের কাজটা করবে, ও এখান থেকে ফসফেটটা ভেঙে ও আবার এটার সাথে এটা তৈরি করলো। তাহলে এই ফসফেট ভেঙে পাইরুভিক অ্যাসিডের সাথে আবার ফসফিনল পাইরুভিক অ্যাসিড, ওইটা থেকে আবার এই জিনিসটা চলবে। এখন তুমি ভাবতেছো ভাই গ্লুকোজ কই তৈরি হলো? ওই যে বললাম না, এখান থেকে ম্যালিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিডে যাওয়ার সময় এই যে কার্বন ডাইঅক্সাইডটা বের হলো, দেখো 4 কার্বন থেকে 3 কার্বন হয়ে গেছে। কেন? কারণ ওই যে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে। আর এই কার্বন ডাইঅক্সাইড এই বান্ডল শীত কোষের ভিতরে C3 চক্র চলতে থাকে। এই বান্ডল শীত কোষের ভিতরে C3 চক্র চলতে থাকে, ওইখানে কার্বন ডাইঅক্সাইড সাপ্লাই দেয়। তাহলে ওইখানে কার্বন ডাইঅক্সাইড যত সাপ্লাই দিবে তত বেশি গ্লুকোজ তৈরি হবে। এইভাবে করে C4 চক্রের কাজ কি, ও এখান থেকে এনে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড সাপ্লাই দিবে। যত বেশি কার্বন ডাইঅক্সাইড সাপ্লাই দিবে তত বেশি গ্লুকোজ তৈরি হবে। সিম্পল, এটাই। বুঝছো? এখানে ঘটনাটা এই ঘটনাটাই ঘটে, এর বেশি কিছু না। তো আমার কথাটা বুঝছো কিনা এটা বলো তো সবাই, একটু বুঝতে পারছো কিনা একটু জানাও ভাইকে। তো এইটা সবাই বুঝছো? আমি আরেকবার জাস্ট একটা রিপিট করে দেই একটু। C4 চক্র কেন? প্রথমে দেখো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড ছিল, একটা যৌগ 3 কার্বন বিশিষ্ট। ওকে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এখান থেকে ফসফেট বের হয়ে চলে গেল। ওকে ফাইন, কার্বন ডাইঅক্সাইড আসলো। ওকে, সো এখানে একটা 3 কার্বন, এখানে কার্বন ডাইঅক্সাইডের 1 কার্বন, 4 কার্বন, ওর একটা যৌগ তৈরি করলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে তার প্রথম স্থায়ী যৌগ। সো এই চক্রের নাম এজন্য C4 চক্র। বুঝছো এবার? 4 কার্বন বিশিষ্ট প্রথম যৌগ না, তাহলে নাম হয়ে গেছে C4 চক্র। এবার এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড মেসোফিল কোষ থেকে বান্ডল শীট কোষে যাবে। যাওয়ার সময় সে কি হবে, এখান থেকে ও NADPH প্লাস H প্লাস থেকে হাইড্রোজেনটাকে গ্রহণ করবে, হাইড্রোজেনটাকে নিয়ে নেবে। এখান থেকে হাইড্রোজেনটাকে নিয়ে সে ম্যালিক অ্যাসিড হয়ে গেল। এই ম্যালিক অ্যাসিডের পরে আবার পাইরুভিক অ্যাসিড হবে, আবার পাইরুভিক অ্যাসিড হবে। ম্যালিক অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিড হতে যাবে তখন আবার সে কি করতেছে দেখো, এই NADP ওর থেকে 2টা হাইড্রোজেন নিয়ে এই NADPH প্লাস প্লাস H প্লাস হয়ে গেল। তখন এখান থেকে 2টা হাইড্রোজেন নিয়ে গেল, আর এখান থেকে একটা এনজাইম যার নাম ডিকার্বক্সিলেজ। ডিকার্বক্সিলেজ মানে কি? কার্বন ডাই অক্সাইড সরায় দেওয়া। কার্বক্সিলেজ এনজাইম মানে কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত করা। যেমন এই যে এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত করছে না, এই এনজাইমটার নাম কি জানো? কার্বক্সিলেজ। কার্বন ডাই অক্সাইড যুক্ত করছে, আর এখানে কি করছে সে ম্যালিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দিছে। তো এর জন্য নাম ডিকার্বক্সিলেজ। হইলো, কার্বন ডাই অক্সাইড চলে গেল, একটা কার্বন কমে গেল। সো এই যৌগটা এবার ম্যালিক অ্যাসিড হয়ে গেল পাইরুভিক অ্যাসিড। একদিকে কার্বন ডাইঅক্সাইড নাই, একদিকে হাইড্রোজেন 2টা নিয়ে গেছে, এই NADP 2টা হাইড্রোজেন ওর থেকে নিয়ে গেছে, নিয়ে এটা হয়ে গেছে শুধু পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট। এবার পাইরুভিক অ্যাসিড এই বান্ডল শীত কোষ থেকে আবার এখানে চলে আসবে। ওইদিকে তো কার্বন ডাইঅক্সাইড C3 চক্রে গিয়ে ও গ্লুকোজ তৈরি করতেছে, গ্লুকোজ তৈরি করবে, শেষ। আর পাইরুভিক অ্যাসিড আবার আগের মতো আসবে মেসোফিল কোষে এসে সে কি করলো, এখানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হবে। ফসফেট হওয়ার জন্য তার ফসফেট লাগবে, ওই ফসফেট আসবে কোথায়? এটিপি ভেঙে, এখানে দেখো এটিপিটা ভেঙে কি হচ্ছে? এডিপি হচ্ছে। সো একটা ফসফেট ওর সাথে যুক্ত হচ্ছে, দ্যাটস দ্য থিং। ঠিক আছে? বুঝছো? আশা করি এরপরে আর কোনো প্রবলেম থাকবে না। সো লিওন সরকার ওর জন্য একবার বলে দিলাম, আরেকবার সবার যদি প্রবলেম থাকেও আমার মনে হয় এখান থেকে আর প্রবলেম হবে না। এবার আসো,
যে C3 ও C4 উদ্ভিদের পার্থক্য, এটাও সিকিউতে অনেক আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ। ঠিক আছে, C3 C4 এদের পার্থক্য করতে বলে, এদের উদ্ভিদগুলোর মধ্যে পার্থক্য কি বলো, তো তখন তুমি এটা লিখবে। এবার দেখো, প্রথমে আসি তাপমাত্রা। সো তাপমাত্রায় যখন আসবো, ও কি উচ্চ তাপমাত্রায় পারে না, অক্ষম। উচ্চ তাপমাত্রায় C3 উদ্ভিদ পারে না, ওর এত তাপমাত্রা ও নিতে পারে না। বাট C4 উদ্ভিদ সে সক্ষম, সে উচ্চ তাপমাত্রায় তাপ মানায় নেওয়া নিতে সক্ষম। উচ্চ তাপমাত্রায় ও অক্ষম ও সক্ষম। ক্র্যানজ অ্যানাটমি একটু আগে তোমাদেরকে পড়াইছি, মনে আছে? ক্র্যানজ অ্যানাটমি, ওই যে বান্ডল শীত কোষকে ঘিরে মেসোফিল কোষের অবস্থান। এই ক্র্যানজ অ্যানাটমি C3 উদ্ভিদে থাকে না। থাকে থাকে না, এখানে শুধু মেসোফিল কোষ থাকে। C3 উদ্ভিদে শুধু মেসোফিল কোষ থাকে। C4 উদ্ভিদে ক্র্যানজ অ্যানাটমি থাকে থাকে ওকে ওকে, বুঝলাম। এই পার্থক্যগুলো ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে পড়বা। পার্থক্যগুলা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আর কিছু না হোক, পার্থক্য ভালো করে জানতে হবে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড ঘনত্ব। C3 উদ্ভিদে কতটুকু কার্বন ডাই অক্সাইড লাগে আমরা জানি, একটু বেশি লাগে, 50 ppm। বাট C4 এত লাগে না, ওর এমনি 0.1 ppm হইলেই হয়। 0.1 ppm, ওর 50 ppm, ওর 0.1 ppm। উৎপত্তি দেখো, আমরা তো বলছি C3 উদ্ভিদ, এই যে ধান, আম, জাম, কাঁঠাল, ম্যাক্সিমাম উদ্ভিদ আমাদের চারপাশে, এরা এত গরমকালে, এরা কি মরুভূমি এলাকায় জন্মাইছে? না, এরা একটু শীত প্রধান, শীত বা একটু এরকম নর্মাল এলাকায় জন্মাইছে। তো এদের উৎপত্তিটা হয়েছে, C3 উদ্ভিদের উৎপত্তি হয়েছে শীত প্রধান অঞ্চলে, শীত প্রধান অঞ্চলে, ঠিক আছে? এদের উৎপত্তি কই? এরা তো উচ্চ তাপমাত্রায় লাফায়, আখ, ভুট্টা, এগুলা উচ্চ তাপমাত্রায় এদের পছন্দ। তাহলে এরা কোথায়? উষ্ণ প্রধান মানে গ্রীষ্ম প্রধান অঞ্চলে জন্মাইছে। এরা কোথায় জন্মাইছে? গ্রীষ্ম প্রধান। ঠিক আছে, এই কথাটা ওকে। আল্লাহ, গ্রীষ্ম প্রধান অঞ্চল। এটা ঠিক আছে। এরপরে দেখো শালক হার, শালক সংশ্লেষণ হার। C3 উদ্ভিদে শালক সংশ্লেষণ একটু বেশি বেশি হবে না C4 উদ্ভিদে হবে? দেখো, আমরা বলছি C4 উদ্ভিদে কার্বন ডাই অক্সাইডের প্রচুর আসতে থাকে, কার্বন ডাই অক্সাইড অনেক আসতে থাকে C4 উদ্ভিদে। ওই যে ক্র্যানজ অ্যানাটমি, এটার জন্য প্রচুর মেসোফিল কোষ প্রচুর কার্বন ডাই অক্সাইড ওকে দিতে থাকে। তো এখানে শালক সংশ্লেষণ বেশি বেশি হবে C4 উদ্ভিদে, এখানে বেশি। শালক সংশ্লেষণের হার এখানে বেশি, আর এই জায়গায় একটু কম হয়, কম। C3 উদ্ভিদের তুলনায় C4 এ অনেক বেশি বেশি হয়, কারণ সেখানে চারিদিক থেকে কার্বন ডাই অক্সাইড বান্ডল শীত কোষে ঢুকতে থাকে, তো বেশি বেশি গ্লুকোজ হবে। এবার উদাহরণে আসো, কি C3 উদ্ভিদের উদাহরণ কি? ধান, আম, জাম, এগুলা, কাঁঠাল, এরা হচ্ছে C3। আর এইখানে কি? ভুট্টা, ভুট্টা, ইক্ষু, ইক্ষু, ঘাস, এগুলা এগুলা হচ্ছে ওর উদাহরণ। তাহলে C3 আর C4 উদ্ভিদের এই পার্থক্যটা মাথায় রাখতে হবে। C3 C4 উদ্ভিদের পার্থক্য প্রচুর আসে, C3 C4 উদ্ভিদের পার্থক্য মাস্ট 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 লাগবে, লাগবে। ওকে, আচ্ছা। এবার আসো C3 চক্র আর C4 চক্র, এটা হচ্ছে চক্র। এতক্ষণ উদ্ভিদ নিয়ে জানলাম, এখন C3 চক্র C4 চক্র পড়লাম না? এই দুইটা চক্রের কি পার্থক্য, চক্রের কি পার্থক্য আছে? আচ্ছা, চক্রের মধ্যে কি কি পার্থক্য আমরা দেখি C3। আচ্ছা, প্রথমে আসো কোষ। এটা কোন কোষে ঘটে? C3 আমরা কি বলছি, কোন ধরনের কোষে ঘটে? কোন কোষ? ওই যে মেসোফিল। তাহলে এটা কোথায়? মেসোফিল কোষে ঘটে। এটা কোথায় ঘটে? মেসোফিল কোষে ঘটে ভাইয়া, রাইট। এটা কোথায়? মেসোফিল কোষে ঘটে। C4 চক্র কোথায় ঘটে ভাইয়া? এটা মেসোফিল প্লাস বান্ডল শীত, দুই জায়গাতে ঘটে। মেসোফিল প্লাস বান্ডল শীত, এই দুই জায়গায় এটা ঘটে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড গ্রহিতা। C3 চক্রে কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করে কে? রাইবুলোজ 1,5 বিসফসফেট, RUBP,
রাইবুলোজ 1,5 বিস ফসফেট, তাই না? আর এইখানে C4 এ কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করে কে? ফসফোইনল, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, তাই তো? ওকে, ফাইন। এখন এইখানে বলছে C3 চক্রে ওই যে রাইবুলোজের সাথে কার্বন ডাইঅক্সাইডটাকে ফিক্সিং করে কে? কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম কোনটা? তো C3 চক্রতে বলা হয় যে কার্বন ডাইঅক্সাইডের সাথে ফিক্সিং এনজাইম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম রুবিস্কো, রুবিস্কো, ঠিক আছে? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম। আর C4 এ কি? C4 এ হচ্ছে পিইপি কার্বক্সিলেজ, পিইপি কার্বক্সিলেজ, কার্বক্সিলেজ। এবার দেখো কার্বক্সিলেজের দক্ষতা, কার্বক্সিলেজ এনজাইম, এই দুই জায়গাতেই কিন্তু কার্বক্সিলেজ এনজাইম। কার্বক্সিলেজ এনজাইমের কাজ কি? কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করা, তাই না? কার্বক্সিলেজ এনজাইমের কাজ কি? যুক্ত করা, কার্বন ডাইঅক্সাইড কোনো কিছুর সাথে যুক্ত করা। তো এই এনজাইমগুলো তো যুক্ত করবে। এখন এই এনজাইমের দক্ষতা কেমন? যেমন এই যে রুবিস্কো এনজাইমের দক্ষতা হচ্ছে মধ্যম, কি মধ্যম, মাঝামাঝি। আর এইটার দক্ষতা অনেক বেশি, উচ্চ। তাহলে C4 এর এই যে পিপি কার্বক্সিলেজ এই এনজাইমটার দক্ষতা অনেক বেশি, পাওয়ার অনেক বেশি। তাপমাত্রায় আসো, C3 চক্রের জন্য আমার তাপমাত্রা লাগে 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। কত? 10 থেকে 25। ওর জন্য কত লাগবে? ওর জন্য লাগবে আমার 30 থেকে, একটু উচ্চ তাপমাত্রায় হয় না, 30 থেকে 45 ডিগ্রি, একটু বেশি তাপমাত্রা। C4 চক্রে একটু বেশি তাপমাত্রা লাগে। কার্বন ডাইঅক্সাইড ঘনত্বে আসো, কি বলছি? কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব, ওর কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব কত লাগে? একটু বেশি লাগে না? C3 তে একটু বেশি কার্বন ডাইঅক্সাইড লাগে, 50 ppm, 50 ppm। এখানে কত লাগে? 0.1 ppm। দ্যাটস ইট, সিম্পল। হ্যাঁ, ওকে, সবাই এটা বুঝছো? ওকে, ক্লিয়ার? দ্যাটস ইট। তাহলে আমাদের আজকের পয়েন্টে হচ্ছে যে C3 C4 চক্র, আজকের ক্লাসের এই অংশটা সিকিউতে ভেরি ভেরি, পুরা ক্লাসটা সিকিউতে ভেরি ইম্পর্টেন্ট। যারা করবা না, করে নাই এই ক্লাস, বা এখন এই উদ্ভিদ সারিত্ব তো এত দূর যায় নাই, ভাইয়া আমার এখনো 2টা চ্যাপ্টার ওদিকে বাকি, এই সেই, তাদের জন্য হতাশ, দুঃখ প্রকাশ করছি যে তোমরা এটা করতেছো, বাট ইউ শুড ডু দ্যাট। ঠিক আছে, ইউ শুড ডু দ্যাট, এটা হচ্ছে পয়েন্ট। তো আমি মনে করি তোমরা যারাই আছো এখানে, তোমাদের এই চ্যাপ্টার C3 চক্র C4 চক্র ভাইয়া তোমাদেরকে ডিটেইলসে একদম বুঝাইয়া দিছি। এই দুইটা চক্র, এদের পার্থক্য, C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের পার্থক্য, C3 চক্র এবং C4 চক্রের পার্থক্য, সবগুলা তোমাদের আসবে, সবগুলা আসবে। সো একটু ফোকাস রেখে পড়বা, একটু ডেডিকেটেড হয়ে পড়ো, এগুলা শেষ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটুকু পড়বো, প্রভাবক, অন্যান্য ব্যাপারগুলা, লিমিটিং ফ্যাক্টর, আরো অন্য টপিক আছে, সেগুলো আমরা পড়বো নেক্সট ক্লাসে। এরপরে আমাদের এটার মাধ্যমে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো দ্যাটস ইট। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এতটুকুই, টাটা।